তুমি আছো মনের গহীনে, তুমি আছো মনের গহীনে। আরহাম মেহবিনের দিকে তাকাতে এসে দেখতে পায় মেহবিন নির্বিকার ভঙ্গিতে ঠায় বসে আছে। অশ্রুগুলো বাঁধন ছাড়া হয়ে শান্ত ভঙ্গিতে গড়িয়ে পড়ছে। মেহবিনের এমন নীরবতা আরহামের অস্থিরতাকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলছে। আরহাম ঠোঁট নাড়িয়ে বলে, মেহবিন হসপিটালে যাবে তো? হ্যাঁ, যাব আমি। আমায় নিয়ে চলুন আরহাম সাহেব। মেহবিন স্পষ্টভাবে জবাব দিল। আরহাম অপেক্ষা করলো না, তৎক্ষণাৎ গাড়ির চাবিটা নিয়ে আরিয়ানকে সাথে নিয়ে মেহবিন এবং সে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে এসেই আরিয়ান এবং আরহাম সর্বপ্রথম ডাক্তারদের সাথে কথা বলতে চলে গেল। ডাক্তারদের ভাষ্যমতে অব্রের শরীর থেকে যথেষ্ট রক্তপাত হয়েছে। সঠিক সময়ে অব্রকে হাসপাতালে নিয়ে না আসলে হয়তো অতিরিক্ত রক্তপাতে অব্রের মৃত্যু ঘটত। এখনও অব্রের যথেষ্ট ঝুঁকি রয়েছে, তাই অব্রকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। সবকিছু শুনে আরিয়ান এবং আরহাম দুজনেই দুশ্চিন্তার ভাবনায় ডুবে গেল। আইসিইউর সামনে ঠায় দাঁড়িয়ে আছে। কাচের জানালা দিয়ে অব্রের কাট কাট শক্ত মুখখানা কিছুটা দেখা যাচ্ছে। অক্সিজেন মাস্ক অব্রের মুখে দিয়ে রাখা হয়েছে। মেশিন দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে অব্রের হৃদয়ের স্পন্দন কতটা ধীরে ধীরে কম্পিত হচ্ছে। অব্র এখন মেহবিনের প্রাক্তন স্বামী হলেও এইটা তো সত্য, অব্র একসময় তার ভালোবাসার মানুষ ছিল। এর থেকে কঠিন সত্যি আর কিছু হতে পারে না আদৌ। তখনই পাড়ার একজন চিকন খাটো ছেলে মেহবিনের হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলে, মিহু আপু, অভ্র ভাইয়ের ঘর থেকে পেয়েছিলাম চিঠিটা। আপনার নাম লেখা ছিল, তাই আপনাকে দিলাম। মেহবিন কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিল। চিঠিটাতে অব্রের রক্ত লেগে রয়েছে। মেহবিন চিঠি খুলেই দেখতে পেল তাতে লেখা, মেহু কেমন আছিস তুই? যদিও আমি জানি না তোকে মেহু বলে ডাকার অধিকার আছে কিনা, তবুও ডাকলাম। জানি তুই ভালো আছিস আরহামের সাথে। ভালো থাকারই কথা। আরহামই পারে তোকে সুখী রাখতে, তা যে নিজ চোখে দেখলাম। জানিস, মনটা বড় ব্যাহা। তুই সুখে আছিস তবুও আমার কষ্ট হয়, মরণ যন্ত্রণা অনুভব হয়। যতই খারাপ হয় না কেন, ভালোবাসি তোকে। নিজেকে সব সময় ঘৃণিত মনে হয়। আজ যদি আমি তোর সাথে প্রতারণা না করতাম, তাহলে আমাদের জীবনটা তো অন্যরকম হতে পারতো, তাই না? আমাদের সন্তান আজ বেঁচে থাকতো। আমি সত্যিই বড্ড খারাপ। আমি মায়েরার জীবনটাও শেষ করে দিয়েছি। আমার এখন নিজেকে দেখলে শুধু ঘৃণা হয়। অতিষ্ঠ হয়ে উঠছে এই জীবনটা। আমি আর পারছি না, জীবনের সাথে পেরে উঠছি না। তাই আমি এবার সবাইকে মুক্ত করে দিব। চলে যাব বহুদূর। পড়তে দিব না তোদের জীবনে অভ্র নামক কোনো প্রকার কালো ছায়াকে। ভালো থাকিস মেহু, ভালোবাসি। ইতি। বাকিটুকুও আর লিখতে পারেনি অব্র। হয়তো তার আগেই চোখ বুজে ফেলেছিল। সে চিঠিটা পড়ে মেহবিন মুখ চেপে কেঁপে কেঁপে কেঁদে উঠল নিজের অজান্তেই। অব্রকে সে এই অবস্থায় দেখবে কখনো আশা করেনি। হ্যাঁ, সে চেয়েছিল অব্রের কঠিন শাস্তি হোক, যাকে বলে দৃষ্টান্তমূলক শাস্তি। তাই বলে অব্রের মৃত্যু সে কখনোই কামনা করেনি। গালে কারো হাতের আলতো স্পর্শে আখিজোড়া বন্ধ করে ফেলল মেহবিন। স্পর্শে সে খুব ভালো করে অনুভব করতে পারে এই স্পর্শ তার স্বামীর। মেহবিন ঠোঁটজোড়া কামড়ে চিঠিটা দেখিয়ে আরহামের দিকে অশ্রুসিক্ত নয়নে চেয়ে বলল, আরহাম সাহেব, দেখুন না, অব্র এসব কি লিখছে। আরহাম তপ্ত নিঃশ্বাস ফেলে সান্ত্বনার রেশ ধরে বলে, উত্তেজিত হয়ে না মেহবিন। কঠিন পরিস্থিতিতে যত নিজেকে শান্ত রাখবে, ততটাই পরিস্থিতি শান্ত থাকবে। মেহবিন শান্ত হলো না, বরং আগের থেকেও বেশি অস্থির হয়ে জানতে চাইল ডাক্তার কি বলেছে অব্রের ব্যাপারে। আরহাম নীরবতা পালন করলো কিছুক্ষণ, স্থির হয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। মেহবিন কিছু বলার আগেই ইশরা বেগম হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে এলেন। এসে মেহবিনকে দেখে কাঁদতে কাঁদতে মেহবিনের হাত জোড়া ধরলেন, অনুনয়ের সুরে বললেন, আমাকে ক্ষমা কর মেহুমা। আজ যা কিছু হয়েছে সব আমার জন্যে। বিশ্বাস কর, আমার ছেলের দোষ ছিল না। হ্যাঁ, তার শুধু একটাই দোষ ছিল যে সে মা ভক্ত হয়ে অন্যায় কাজে নিজেকে যুক্ত করেছিল। ইশরা বেগমের কথায় আরহাম মেহবিন দুজনেই অবাক হয়। ইশরা বেগমের কথায় মাঝেই উপস্থিত হয় মেহবিনের মা নয়না। তিনি হাত নাড়িয়ে বলে, মেহু মা আমার। এত বছর পরে নিজের মাকে দেখে অনেকটাই বিস্মিত হতভম্ব হয়ে যায় মেহবিন। এ কি করে সম্ভব?
তার মা আজ এত বছর পরে তার সামনে, আদৌ সেটা মানা যায়? মেহবিনের মাকে চিনতে এক দণ্ড সময় নিল না আরহাম। সে চিনে ফেলল মেহবিনের মাকে। মেহবিন তখন খুব ছোট, তখন মেহবিনের আম্মু তাদের বাড়িতে আসতো। ইশরা বেগমের আপন বোন বলে কথা। বোনের শ্বশুর বাড়িতে প্রায় যাতায়াত ছিল তার, তাই আরহাম খুব ভালো করেই চিনে ফেলে মেহবিনের মাকে। মেহবিনের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মা। নয়না নামক মধ্যবয়সী মহিলার চোখ আঁচল দিয়ে মুছে কাছে ডাকলো তার মেয়েকে। মেহবিন কিভাবে এগোতে গিয়েও গেল না, পা দুটো থামিয়ে দিল অভিমানে। অভিমানী কণ্ঠে অভিযোগ নিক্ষেপ করে বলল, এত বছর কোথায় ছিলে তুমি মা? কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? বলো আমায়। মেহবিনের কথায় ফোড়ন কেটে ইশরা বেগম মুখটা শক্ত করে নয়নার দিকে তাকিয়ে বলে, কোন মুখে বলবে নিজের পাপের কথা? আমি বলছি। নয়না অসহায় হয়ে মাথা নিচু করে। মেহবিন ইশরা বেগমের দিকে তাকাতেই ইশরা বেগম খুলে বললেন সমস্ত অতীত। অতীতে যখন মেহবিনের বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন মেহবিন এবং তার মা একেবারে একা হয়ে পড়ে। মেহবিন তখন খুব ছোট। মেহবিনের মায়ের এবং মেহবিনের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন অব্রের বাবা ইশরা বেগমের সম্মতিতে। অব্রের বাবার প্রায় শেষ সুবাদে মেহবিনদের বাড়িতে আসা যাওয়া ছিল। অনেক সময় নানা কাজের বাহানায় তিনি সেখান থেকেও যেতেন। ইশরা বেগম ও সরল মনে এতটা তলিয়ে দেখেননি ব্যাপারটা, কিন্তু তিনি জানেন না তার স্বামী এবং বোনের মনে অন্য কিছু ছিল। তার পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। তখন নয়নার মাথায় শুধু ছিল কিভাবে হাত করতে পারা, যার ছায়াতলে সে এবং তার মেয়ে জীবনটা শান্তিতে পার করে দিতে পারবে। অন্যদিকে রকিব অর্থাৎ অব্রের বাবার চোখে শুধু ছিল একরাশ মোহ নয়নার প্রতি। একদিন ইশরা বেগম অব্রের বাবা এবং নয়নাকে কাছাকাছি দেখে সবকিছু বুঝে যান। তখনই অব্রের বাবা ইশরা বেগমের গায়ে হাত তুলে তাকে চুপ থাকতে বলে। ইশরা বেগম চুপ থাকে না, বরং খুলে বলে সবটা সবাইকে। সবকিছু শুনে আরহামের বাবা মা অব্রের বাবাকে শাসন করলেও সে শোনে না, বরং অব্রের মাকে ডিভোর্স দিয়ে পরের দিন নয়নাকে নিয়ে বিদেশে পাড়ি জমান, এক প্রকার লুকিয়ে। নয়নার মাথায় তখন তার মেয়ের কথাও ছিল না। অব্রের মা ইশরা বেগম রাগে অভিমানে অপমানে তালুকদার বাড়ি থেকে চলে আসে অব্রকে নিয়ে। সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তালুকদার বাড়ি থেকে। এমনকি মেহবিনকেও তিনি তার কাছে নিয়ে রেখে বড় করতে থাকেন। অব্রকে ছোট থাকতেই তিনি বিদেশে পাঠিয়ে দেন। এই ঘটনায় ঠিক 1 মাস পরে অব্রের বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। সময়ের পালা বদলে মেহবিন বড় হতে থাকে। দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো বছর। অব্র দেশে ফিরে আসে, কিন্তু মেহবিন তো জানতো না তার জন্য ঠিক কী অপেক্ষা করছে। অব্র দেশে এসে মায়রাকে নিয়ে তার মায়ের সাথে দেখা করে বলে, মা, ও হচ্ছে মায়রা, যার কথা আমি তোমাকে বলেছিলাম। মায়রাকে অব্রের মা জড়িয়ে ধরে বলে, বাহ, মাশাআল্লাহ, তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। অব্র কিছুটা লাজুক ভঙ্গিমায় বলে, আমি ওকে অনেক ভালোবাসি, আমরা দুজন বিয়ে করতে চাই। ইশরা বেগম কিছুটা নীরবতা থেকে মুখে হাসি ফুটিয়ে বললেন, তা না করবে, কিন্তু তার আগে যে তোমাকে কয়েকটা মাস অপেক্ষা করতে হবে বাবা। অব্র ও মায়রা দুজনেই অবাক হলো। অব্র ভ্রু কুচকে বলে, হঠাৎ কেন মা? তোমাকে মেহবিনের সাথে প্রেমের অভিনয় করে বিয়ে করতে হবে, তারপর না হয় ডিভোর্স দিয়ে মায়রাকে বিয়ে করবে। ইশরা বেগমের কথায় অব্র এবং মায়রা দুজনেই বিস্মিত হয়। অব্র এগিয়ে এসে অবিশ্বাসী সুরে বলে, এইসব তুমি কি করছো মা? আমি এইসব কেন করতে যাব? মেহবিনের সাথে মিথ্যে নাটক কেন করব? প্রতিশোধ নিবে তুমি। ইশরা বেগমের নির্লিপ্ত উত্তর। অব্র নির্বিকার। ইশরা বেগম চশমাটা চোখে লাগিয়ে অধরের কোণে হালকা হাসি ফুটিয়ে বললেন, শুনলাম নয়না নাকি দেশে ফিরেছে, মেয়ের খোঁজ খবর নিচ্ছে। যতই হোক নিজের মেয়ে তো, কিন্তু নিজের কৃতকর্মের জন্য সামনে আসতে পারছে না। তাই এটাই সুযোগ। ও আমাদের সংসার ভেঙেছে, তাই আমি ওর মেয়ের সংসার ভেঙে বুঝিয়ে দেব সংসার ভাঙার কতটা কষ্ট। তাই তুমি মেহবিনের সাথে মিথ্যে বিয়ে নাটক করবে। কিন্তু তাই বলে মা, এটা অন্যায়। এইখানে মেহবিনের কি দোষ? অব্র আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই ইশরা বেগম ভেজা গলায় বলে, তুই তোর মায়ের জন্যে এইটুকু করতে পারবি না? দেখ অভ্র, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না।
কিন্তু তার আগে আমি নয়নার কাছে প্রতিশোধ নিতে চাই, ফিরিয়ে দিব সমস্ত যন্ত্রণা যা ও আমাকে দিয়েছে। মেয়ের যন্ত্রণায় মায়ার পরাণ ঠিক কাঁদবে, তা আমি তৃপ্তি ভরে দেখতে চাই। অভ্র, তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে কাজটি তুমি করবে। অব্র অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। না চাইতেও সে অন্যায় কাজটি করে ফেলে। এমনকি ভালোবেসে মায়েরাও অব্রের সাথে প্রতিশোধের নোংরা খেলায় যুক্ত থাকে। বর্তমান সবকিছু শুনে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ে মেহবিনের। সে পড়ে যেতে নিলে আরহাম এসে তাকে ধরে ফেলে। মেহবিনের বিশ্বাস হচ্ছে না তার মা এতটা নিচু। সে ঘৃণার চোখে তার মায়ের দিকে তাকায়। তার মায়ের দৃষ্টির নিচে অপরাধীর ন্যায় মাথা নিচু করে রয়েছেন। আরহাম রোষপূর্ণ দৃষ্টিতে ইশরা বেগমের দিকে তাকিয়ে বলে, ছোট মা, তুমি প্রতিশোধের নেশে এত অন্ধ হয়ে গিয়েছিলে? মাথা ঠিক আছে তোমার? একজনের প্রতিশোধ আরেকজনের উপরও নিচ্ছ। এই খারাপ কাজটা অভ্রকে দিয়ে করতে একটু বিবেকে বাঁধল না তোমার? আজ তোমার জন্য সবার জীবন এতটা এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, তাই আমার ওই দোষ। প্রতিশোধের নেশায় মাথা কাজ করেনি আমার। নির্দোষ মেহবিনকে শাস্তি দিয়েছি আমি, তার ওই শাস্তি পাচ্ছি আমি। আজ আমার ওই জন্য আমার ছেলেটা মৃত্যুর মুখে রয়েছে। ইশরা বেগম মুখ চেপে কেঁদে দিলেন। মেহবিনের মাথায় ঘুরপাক খাচ্ছে অব্রের কথাগুলো। অব্র তাকে এই কথাগুলো বলতে চাইতো, কিন্তু সে শোনেনি। মায়রার গর্ভবতী অবস্থায় হসপিটালে চলে আসে। ডাক্তার জানিয়েছে অব্রের নাকি বাঁচার তেমন একটা আশা নেই। অব্রের এমন অবস্থা শুনে মায়রা তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে। মায়রা অজ্ঞান হয়ে পড়ে যেতেই মেহবিন এবং আরহাম মায়রার কাছে আসে। আরিয়ান মায়রার পালস চেক করে দ্রুত মায়রাকে ভর্তি করায়। এই সময় অতি শোকে অজ্ঞান হয়ে পড়েছিল মায়রা। অব্রের মা মুখ চেপে কেঁদে ওঠে। আজ তার ছেলের এবং তার ছেলের বউয়ের এমন করুণ পরিণতি তারই জন্য। নিজের জন্য একরাশ ঘৃণা সৃষ্টি হচ্ছে তার মনে। কতটা অন্ধ হয়ে পড়েছিল। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার। মেহবিনের মা তার মেয়ের কাছে কিছুটা এগুতে নিলে তাতে বাদ সাধে মেহবিন। রোষপূর্ণ দৃষ্টিতে ক্ষিপ্ত সুরে বলে, একদম এগোবেন না, একদম এগোবেন না আপনি আমার দিকে। লজ্জা হয় না আপনার? আজ আপনার পাপের ফল আমি পেয়েছি, আজও পেয়ে যাচ্ছি। কতটা স্বার্থপর আপনি, যে নিজের বোনের কথা ভাবেননি, এমনকি নিজের সন্তানের কথাও ভাবেননি। কোন মুখ নিয়ে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, আপনার লজ্জা করে না আমার সামনে দাঁড়িয়ে থাকতে? ছি, আমার ভাবতেও ঘৃণা হয়। আমি এতদিন আপনার মতো খারাপ মানুষের জন্য কাতরিয়েছি, আপনার মতো মানুষের জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি। নয়না বেগমের চোখ দুটো ছলছল হয়ে ওঠে। নিজের করা কৃতকর্মের জন্য আজ মেয়েটার চোখেও সে ঘৃণার পাত্র হয়ে উঠেছেন। মেহবিন অন্যদিকে ঘুরে শক্ত গলায় বলে, আপনি বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে। আপনার মতো নিকৃষ্ট মহিলার মুখ আমি কখনোই দেখতে চাই না। নয়না কাঁদতে কাঁদতে বেরিয়ে যান। মেহবিন এবার ছলছল চোখে ইশরা বেগমের দিকে আকুলতার কণ্ঠে বলে, খালা, দোষ তো মা করেছিল, তাহলে সেই শাস্তি আমাকে কেন দিয়েছিলে তুমি? আজ তোমার জন্যই আমার সন্তানও আজ পৃথিবীতে নেই। অপরের জীবন মরণ অবস্থা, এত কিছু করে তুমি ঠিক কি পেলে? ইশরা বেগম নত হয়ে ভেজা গলায় বললেন, হ্যাঁ, আমারই দোষ। আমার নিজের প্রতিশোধের নেশা আজ সবার জীবন ধ্বংস করতে চলল। নিজের কাছে নিজেকে শুধু ঘৃণিত মনে হচ্ছে। উপরে তো এক আল্লাহ আছেন, তিনি সবই দেখছেন। তাই তিনি আমাকে ঠিক শাস্তি দিয়েছেন। তাই আজ আমি ক্যান্সারে আক্রান্ত। ইশরা বেগমের কথাটি শুনে মেহবিন থমকে দাঁড়ায়। ইশরা বেগম পুনরায় চোখের অশ্রু মুছে বললেন, এখন আমার একটাই চাওয়া, আমার ছেলেটা আমার আয়ু পাক। আমি তো আজ আছি, কাল নাও থাকতে পারি। ইশরা বেগম কি যেন বিড়বিড় করতে করতে বেরিয়ে গেলেন। মেহবিনের হৃদয়ের গভীর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আস্তে করে বলল, আল্লাহর খেলা সত্যি অদ্ভুত। আল্লাহ কাউকে ছাড় দেন না, তার কাছে সবার হিসাব থাকে। মেহবিন অনেকক্ষণ জোরে পায়চারি করছে। অব্রের জন্য চিন্তা হচ্ছে তার, যা আরহাম অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে। কিছুক্ষণ পরে ডক্টর বেরিয়ে এসে বলে, এখন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, অবর আহমেদ এখন ঠিক আছে। ওনাকে আপাতত ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। আশা করি কাল সকালের মধ্যে ওনার জ্ঞান ফিরবে। ডক্টরের কথা শুনে সবাই যেন নিশ্চিন্ত হয়। মায়েরাও অজ্ঞান হয়ে পড়ে আছে। মায়েরার জ্ঞানও সকালের আগে ফিরবে না।
রাতটা মেহবিন, আরহাম এবং আরিয়ান হসপিটালেই কাটিয়ে দেয়। আকাশে আজ মেঘ জমেছে। অধরের কোণে বৃষ্টির ফোঁটা অনুভব করতেই চোখ মুখ খিচে ফেলে মেহবিন। শীত শীত অনুভব হচ্ছে। অনুভব হওয়ার কথা ডিসেম্বর মাস এখন, তার মধ্যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, সব মিলিয়ে কিছুটা শুষ্ক কিছুটা ঠান্ডা পরিবেশ। এমন পরিবেশে চা হলে ব্যাপারটা বেশ জমে যেত। মেহবিনের মনের ইচ্ছেটাই পূরণ হলো। আরহাম এগিয়ে এসে ধোয়া ওঠা চা মেহবিনের দিকে এগিয়ে দিয়ে ক্লান্ত সুরে বলে, মেহবিন, গরম গরম চাটা খেয়ে নাও, ভালো লাগবে। বলেই চেয়ারে মাথা ঠেকিয়ে বসলো আরহাম। আরহামকে দেখে বেশ ক্লান্ত মনে হচ্ছে। ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক। সারা রাত জেগেছিল। আরহামের ফর্সা মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। দাড়িগুলো হালকা বড় হয়ে গিয়েছে, তবে আরহামের ফর্সা চাপা মুখে দাড়িগুলো যেন তাকে আগের থেকে সুদর্শন যুবকে পরিণত করে ফেলেছে। আরহামকে কিছুক্ষণ খুঁটিয়ে দেখে মেহবিন চায়ে চুমুক দিল, সঙ্গে সঙ্গে কিছুটা মৃদু আর্তনাদ করে উঠল। চাটা একটু বেশি গরম। আরহাম চোখ বন্ধ করে রেখেছিল। চোখ খুলে সর্বপ্রথম মেহবিনের হাত থেকে চাটা নিয়ে হালকা ফু দিতে দিতে বলল, সাবধানে, আরেকটু হলে তো মুখ পড়ে যেত। সাবধানতার সাথে চাটা খাও। স্টুপিড। আপনি থাকতে আমি সাবধানে কাজ করতে যাব কোন দুঃখে? আপনি আছেন না আমার খেয়াল রাখতে। হালকা মৃদু হেসে মেহবিন কথাটি বলে। আরহাম ভ্রুকুচকে হেসে ফেলে বলে, তবু নিজের একটু খেয়াল রাখুন প্রেয়সী। আপনার করা প্রতিনিয়ত স্টুপিড কাজ আমার কাছে বকা খেতে কি আপনার ভালো লাগে? আমার কিন্তু আমার প্রেয়সীকে বকতে ভালো লাগে না। আমার কিন্তু ভালো লাগে, বিশেষ করে আপনার স্টুপিড ডাকটা। খিলখিলিয়ে হেসে উঠল মেহবিন। আরহামের বুকে ভালো লাগার ঢেউ মুহূর্তই সৃষ্টি করতে যথেষ্ট তার প্রেয়সীর খিলখিলানো হাসির শব্দ। আরহাম গালে হাত দিয়ে শান্ত কণ্ঠে মাত্রাধিক মুগ্ধতা নিয়ে বলল, প্রেয়সী, তুমি হাসলে আমার বুকে মৃদু ব্যথা অনুভব হয়। সেই ব্যথাতেও রয়েছে অজস্র ভালো লাগার অনুভূতি। এই অনুভূতির কি নাম দেওয়া যায় বলো তো? মেহবিন হাসি বন্ধ করে দিয়ে লজ্জায় উঠে পড়ে। আরহাম পুনরায় চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে বলে, বুকের ভেতরটা হঠাৎ খা খা করে উঠছে। বুকে কিছুটা ব্যথাও অনুভব হচ্ছে। এই ব্যথা নিতান্তই নিজের ভালোবাসার মানুষটির চোখে অন্য কারোর জন্য এক চাপা আর্তনাদ। আরহাম স্পষ্ট খেয়াল করছে মেহবিন বারবার কেবিনের কাচের জানালায় উকি দিচ্ছে। কাচের স্বচ্ছ জানালায় অব্রের মুখটা দেখা যাচ্ছে। মেহবিনের চোখ মুখে অব্রের জন্য অস্থিরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। কেন যেন আরহাম না চাইতেও মেহবিনের এই অস্থিরতাটা ভালো লাগছে না। ডক্টর কিছুক্ষণ পর বেরিয়ে এসে মেহবিনকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার অব্র আহমেদের জ্ঞান ফিরেছে। মিসেস মেহবিন হাসান তালুকদার, অব্র আহমেদ আপনার সাথে দেখা করতে চাইছেন। ডক্টরের সম্পূর্ণ কথা শেষ করতে দিল না মেহবিন। দ্রুত পায়ে হেঁটে অব্রের কেবিনে চলে গেল। একটি বারও আরহামের দিকে তাকালো না। আরহাম দীর্ঘশ্বাস ফেলল। নিজের পাশে কারো উপস্থিতি দেখতে পেয়ে আরহাম তাকিয়ে দেখে আরিয়ান। আরিয়ান ভ্রুকুচকে বলে, তুই কি কোনো বিষয় নিয়ে আপসেট ভাই? জীবনটা খুব অদ্ভুত, তাই না আরিয়ান? কেউ না চাইতেও ভালোবাসা পেয়েছে, আর কেউ শত অপেক্ষা করে ভালোবাসা পায় না। তুই ঠিক কি বোঝাতে চাইছিস ভাই? আরহাম কিছুক্ষণ নীরব থেকে অতি ঠান্ডা গলায় বলল, মেহবিন এখন অভ্রকে ভালোবাসে, এত কিছুর পরেও। মেহবিনের এই ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি। প্রথম ভালোবাসা কি আর ভোলা যায় বলো? আরহামের কথায় চমকে গিয়ে আরিয়ান অবাক হয়ে বলল, তুই এসব কি বলছিস ভাই? মেহু এখন অব্র ভাইকে ভালোবাসে না, মেহু তো তোকে ভালোবাসে। আরিয়ানের মুখের কথা কেড়ে নিয়ে আরহাম নিজেই বলে, আমি জানি মেহবিন আমাকে ভালোবাসে না, আর আমি তো মেহবিনের ভালোবাসা চাইনি, শুধু নিজের পাশে চেয়েছি। শুধু ওর হাতটা সারা জীবন ধরতে চেয়েছে, ওকে আগলে রাখতে চেয়েছে। আমি জানি মেহবিন এখনো ভালোবাসা অভ্রকে। এই ভালোবাসাকে আমি সর্বদা শ্রদ্ধা করব। কিন্তু যতই হোক, মেহবিন তো আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। একটা কষ্ট থেকে যায় বুকের গভীর থেকে। আমি আমার ভালোবাসার মানুষের ভালোবাসা পাইনি। আরিয়ান কপালে হাত দিয়ে বসে থাকে। আরহাম বেঞ্চিতে আগের ন্যায় বসে থাকে। সে জানে অব্র অসুস্থ, তাও তার কষ্ট হচ্ছে। ভাই তুই কিন্তু ভুল বুঝছিস। আরহাম আগের ন্যায় উত্তর দিয়ে বলল, মেহবিনের চোখে আমি অভ্রের জন্য আলাদা এক টান অনুভব করেছি। আমি ভুল হতে পারি না।
আরিয়ান বুঝতে পারল আরহামকে শত বুঝিয়েও লাভ নেই। আরহামকে শুধু একজনই বুঝাতে পারবে। মেহবিন অব্রের কেবিনে ঢুকে দেখে অব্র আরেক পাশ ঘুরে শুয়ে আছে, চোখ দুটো ফোলা, মুখশ্রীটা নিষ্প্রাণ শুকিয়ে আছে। মেহবিন একটা চেয়ার নিয়ে অব্রের বেডের পাশে বসলো, আলতো সুরে ডেকে বলল, অব্র। অব্র ঘুরল, সামান্য হাসল। এই হাসিতে আগের মতো উজ্জ্বলতা নেই, আছে শুধু বিরহ। এই বিরহের শেষ আদৌ কোথাও আছে? এই যাত্রায় বেঁচে গেলাম, হয়তো এখনও আমার আয়ু আছে, না চাইতেও বেঁচে গেলাম। অব্রের কথার প্রেক্ষিতে মেহবিন উৎকণ্ঠা হয়ে বলল, আত্মহত্যা কোনো কিছু সমাধান নয়। আমি সব কিছু শুনেছি। তুমি না চাইতো আমার সাথে অন্যায় করেছো, কিন্তু তাই বলে এভাবে আত্মহত্যার পথ বেছে নিবে? তুমি অনুশোচনা করেছো, নিজের কৃতকর্মের জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে একসময় ভালোবাসতাম। মেহবিনের কথার মাঝে অব্র শুকনো গলায় বলল, এখন ভালোবাসো না? মেহবিন তাচ্ছিল্যের সাথে বলল। এই প্রশ্ন করাটা বোকামি নয়? অব্র চুপ হয়ে যায়। মেহবিন উঠে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে সূর্যের দিকে ইশারা করে বলল, সূর্যটাকে দেখতে পারছো অব্র? রাতের আলো অন্ধকারটাকে ঢেকে দিয়ে সূর্য তার আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে তুলেছে। না চাইতো সূর্যের প্রতি বড্ড টান অনুভব হয়ে যায় আমাদের। আরহাম সাহেবও আমার কাছে ঠিক সূর্যের মতো, যে তার আলো দিয়ে আমার অন্ধকার জীবনটাকে আলোকিত করে তুলেছে। আজ আমার বলতে দ্বিধা নেই, আমি অনেক ভাগ্যবতী। উনি নিজের ভালোবাসা দিয়ে আমার মনের গহীনে জায়গা করে নিয়েছে, যেথায় নেই অন্য কারো বসবাস। অব্রের ভেতর থেকে সুদীর্ঘ শ্বাস বেরিয়ে আসে। মেহবিন অব্রের হাতখানা শক্ত করে ধরে বলে, মায়েরা তোমাকে অনেক ভালোবাসে। জীবনটা অনেক মূল্যবান অব্র। এই মূল্যবান জীবনে তার সাথে গোটা জীবন পার করো, যে তোমাকে নিজের থেকেও ভালোবাসে। দেখবে জীবনটা কত সুন্দর। একসময় আমারও বাঁচতে ইচ্ছে করতো না, কিন্তু আজ করে, শুধুমাত্র আরহাম সাহেবের জন্য। অব্র মেহবিনের হাতেই মাথা রেখে চোখের পানি বিসর্জন দিতে থাকে। এই দৃশ্য এড়ায় না আরহামের চোখে। সে চোখ সরিয়ে নিয়ে পেছন ঘুরে দাঁড়ায়। মেহবিন অব্রের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, জীবনটাকে গুছিয়ে নাও অব্র। কিছু কিছু সম্পর্ক অপূর্ণ থাকাই ভালো। ভালো থেকো। মেহবিন আর পিছে ঘুরে তাকায়নি, দরজা দিয়ে বেরিয়ে আসে। কিছু কথা অব্রকে বলা উচিত ছিল, যা সে বলে কিছুটা শান্তি পাচ্ছে। মেহবিন দরজা পেরিয়ে ফেলে আসে তার সমস্ত অতীত। হয়তো পেছনে ঘুরলে সে দেখতে পেত একজোড়া চোখ কতটা মায়া নিয়ে তার যাওয়ার পানে তাকিয়ে আছে। মেহবিন বেরিয়ে এসে শুনতে পায় আরহাম নাকি অফিসে চলে গিয়েছে। মেহবিনের কেমন একটা খটকা লাগে। আরহাম তো তাকে কখনো না বলে অফিসে যায়নি, তাহলে আজ কি হলো? তোর বড় পাগল হয়ে গেছে, আজে বাজে চিন্তা পুষে রাখে, তোর উপর অভিমান করে অফিসে চলে গিয়েছে। আরিয়ানের কথায় বেশ খানিকটাই অবাক হলো মেহবিন। সবকিছু শুনে মেহবিন আলতো হেসে আনমনে বলে উঠল, আমার আরহাম সাহেবের অভিমান হয়েছে। সেই অভিমান এবং তার ভুল ধারণাকে ভেঙে দিতে হবে এইবার। মেহবিন এইবার ওনাকে মেহবিনের ভালোবাসার গভীরতা বুঝিয়ে দেবে। আরিয়ান হসপিটালের সব কাজ শেষ করে বাসায় ফিরে আসতেই তার ফোন বেজে ওঠে। আরিয়ান তাকিয়ে দেখে ফারিয়া। ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গেই ফারিয়া কাঁদতে কাঁদতে বলে, ডক্টর সাহেব, বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কোনো পুরুষের ঠান্ডা হাতের স্পর্শে মেহবিনের শির দ্বারায় নতুন অনুভূতির স্রোত বয়ে যায়। মেহবিন পেছনে ঘুরে তাকায় না, সে জানে আরহাম এসেছে। আরহাম শুকনো মুখে মেহবিনের হাতে মলম লাগিয়ে দিচ্ছে। মেহবিন কিছুক্ষণ আগে রান্না করতে গিয়ে গরম চামচে হাত দিয়ে দিয়েছিল, তখন সেখানে আরহাম অফিস থেকে কেবল আসছিল। মেহবিনের চাপা আর্তনাদ শুনতে পেয়ে দ্রুত মেহবিনকে কিছু না বলে উপর থেকে ওষুধের বক্স নিয়ে আসে। অতঃপর মেহবিনের হাতে ওষুধ লাগিয়ে দেয় যেন ফোসকা না পড়ে যায়। মেহবিনে শুধু ড্যাব ড্যাব করে আরহামের দিকে তাকিয়েছিল। এবার আরহাম মেহবিনকে স্টুপিড নামক উপাধি দিয়ে বকাঝকা না করলেও মুখে বেশ গম্ভীর্য রূপ ধারণ করে রেখেছে। মেহবিন আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখল, গাম্ভীর্যপূর্ণ চেহারায় তার বরের ফর্সা মুখটি কিছুটা লাল আকার ধারণ করে। বেশ ভালো লাগে দেখতে। মেহবিন আরহামকে পর্যবেক্ষণ করলেও আরহাম একবারও মেহবিনের দিকে তাকায়নি।
ওষুধ লাগানো হয়ে গেলে কাঁধের ব্যাগটা নিয়ে সোজা উপরে সিঁড়ি বেয়ে উঠে চলে যায়। মেবিন নিজের হাতের দিকে তাকিয়ে আলতো হেসে বলে, বাহ, আমার আরহাম সাহেবের এত অভিমান। মেহুরে, এই অভিমান ভাঙাতে তোকে অনেক কাঠখড় পোড়াতে হবে। মেবিন নিজের হাতে চুমু দেয়। এই হাতে তার বর তাকে কতটা যত্নের সাথে ওষুধ লাগিয়ে দিয়েছে। মেবিন আবারও মুচকি হেসে নাচতে নাচতে রান্নাঘরে চলে যায়। নতুন প্রেমে পড়লে বোধহয় সবার মনেই আলাদা ভালো লাগা জন্ম নেয়। সবকিছুই তখন ভালো লাগে নতুনভাবে। এদিকে ফারিয়া কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে নিজের বিয়ের কথা শুনে। সর্বপ্রথম সে আরিয়ানকে ফোন করে জানায় কথাটি, কিন্তু ফোনের ওপাশ থেকে আরিয়ানের কোনো প্রকার প্রতিক্রিয়া না পেয়ে ফারিয়ার অভিমান হয়। অভিমানে বুকটায় ধক করে ওঠে। তা কি আরিয়ান বুঝতে পারছে? ফারিয়া অভিমান সিক্ত গলায় বলে, ডক্টর সাহেব আপনি শুনছেন তো? ওপাশ থেকে আরিয়ান খাপছাড়া হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ শুনেছি তো, কি যেন বলেছিলে? আরিয়ানের এমন খাপছাড়া কথায় ফারিয়ার ভেতরে থাকা অভিমানগুলো ফারিয়ার আখিতে এসে ধরা দেয়। অশ্রু হয়ে গাল বেয়ে পড়তে থাকে। আচ্ছা, আরিয়ান কি কিছু বুঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করছে? ফারিয়া কিছুটা তেজি গলায় বলে, আপনি কি শুনতে পাচ্ছেন ডক্টর সাহেব? আমার বিয়ে হয়ে যাচ্ছে। শুনলাম তো। এখন লক্ষ্মী মেয়ের মতো বিয়ে করে নাও। আরিয়ান খুব স্বাভাবিকভাবে কথাটি বলল। ফারিয়া কাঁদতে কাঁদতেই বলল, আপনার কি এতে কিছু যায় আসবে না, তাই না? হওয়াটাই স্বাভাবিক। আপনার তো গার্লফ্রেন্ড আছে না? কি নাম যেন, শাকচুন্নি নাকি পেতনি, কি একটা জানো? সে যাই হোক, আপনি থাকুন আপনার পেতনি গার্লফ্রেন্ড নিয়ে। আমিও বিয়ে করে ফেলবো এখন। কখনো আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবো না। কথাটি বলেই ফারিয়া ফোনটা রেখে দেয়। আরিয়ানের বুকটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে ফারিয়ার কান্নার আওয়াজে। ফারিয়ার কান্না সে কিছুতেই সহ্য করতে পারে না, কিন্তু আজ পরিস্থিতির শিকার সে সহ্য না করেও উপায় নেই। ফারিয়া ফোনটা রেখে কাঁদতে থাকে। ফারিয়ার মা মেয়েকে কাঁদতে দেখে প্রশ্ন ছুড়ে বললেন, এইভাবে কাঁদছিস কেন তুই? মা, আমি কি এতটাই পর হয়ে গিয়েছি যে তুমি আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ? মেয়ের কথা শুনে ফারিয়ার মা হেসে ফেললেন। ফারিয়ার মাথায় হাত বুলিয়ে স্নেহের সহিত বললেন, এসব কি কথা মা? অনেক ভালো সম্বন্ধ এসেছে, কি করে মানা করি বল? দেখবি ছেলেটা তোকে অনেক ভালো রাখবে। আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে ব্যক্তিগত? ব্যক্তিগত পছন্দের কথা শুনে ফারিয়ার মুখটা চুপসে যায়। ভেসে ওঠে আরিয়ানের চেহারা, কিন্তু আরিয়ান তো তাকে ভালোবাসে না। ফারিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, যা ইচ্ছে করো, আমার তাতে আপত্তি নেই। ফারিয়া কথাটি বলেই উঠে চলে গেল। চোখ পিটপিট করে খুলে মায়রা তাকিয়ে দেখে সে অব্রির রুমে। সে চট করে উঠে বসে। সে ঠিকই দেখছে সে এখন অব্রির রুমে রয়েছে, কিন্তু কিভাবে? সে যতটুকু জানে সে তো হসপিটালের বেডে, তাহলে অব্রির রুমে কি করে এলো? মায়রার ভাবনার মাঝে অব্র ফোনে কারোর সাথে কথা বলতে বলতে রুমে ঢুকলো। মায়রাকে দেখে ফোনটা কেটে মিষ্টি হাসি উপহার দিল। মায়রা ভরকে গেল, অব্রের আবার কি হলো? কিন্তু মায়রা এই ভেবে মনে মনে খুশি হলো যে অব্র ঠিক আছে। অব্র কিছুটা রসিকতার ছলেই বলে, হসপিটালে তো তুমি আমাকে দেখতে গিয়েছিলে, কিন্তু নিচে অজ্ঞান হয়ে গেলে। আমি তারপর তোমাকে ডিসচার্জ করে নিয়ে আসলাম। আসলে আমি অনেক অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। মাথা নিচু করে জবাব দিল মায়রা। অব্র কিছুক্ষণ হাসলো, যাকে বলে প্রাপ্তির হাসি। অনেক ভালোবাসো আমাকে তুমি, তাই না? মায়রা অব্রের প্রশ্নের জবাব দিল। বিছানা উঠে দাঁড়িয়ে খানিকটা ম্লান গলায় বলল, অব্র, তুমি কি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো? তাহলে তাহলে আমাকে দিয়ে দাও, আমি কালকে কোর্টে সাবমিট করে দেব। তাছাড়া কালকে আমার কানাডার ফ্লাইট। তোমাকে আমি সারা জীবনের জন্য মুক্তি দিয়ে চলে যাবো অব্র। মায়রার কথাটা শুনে অব্র ডিভোর্স পেপারটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে তা ছেড়ে ফেলে দেয়। মায়রা অবাক পানে অব্রের দিকে তাকাতেই অব্র মায়রার হাত দুটো ধরে করুণ কণ্ঠে বলে, অনেক ভুল করেছি আমি মায়রা, তার শাস্তিও পেয়েছি। হ্যাঁ, এটা ঠিক, আমি মেহুকে ভালোবাসি, কিন্তু মেহু তো আমাকে ভালোবাসে না। মেহু যাকে ভালোবাসে তার সাথেই সুখে থাকুক, এইটাই কামনা। আর আমাকে যে ভালোবাসে আমি চাই তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে। প্লিজ থেকে যাও মায়রা, কোনোদিন অভিযোগ করতে দিব না তোমাকে। মায়রা হুহু করে অব্রকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অব্র প্রশান্তি হাসি দিয়ে বলল,
আমি বাকিটা জীবন তোমাকে এবং আমাদের অনাগত সন্তানকে নিয়ে সুখে কাটাতে চাই। দিবে আমাকে সেই সুযোগ? মায়রা উত্তর দিল না। অব্রকে জড়িয়ে ধরে কেঁদেই চলল। মায়রার কান্নাটাকেই সম্মতি হিসেবে ধরে নিল অব্র। আজ কিছুটা রাত হয়ে গিয়েছে আরহামের। অফিসে কিছু জরুরি মিটিং ছিল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পায় ড্রয়িং রুম কেমন অন্ধকার, সামান্য আলো বিদ্যমান। রাহেলা সবকিছু গুছিয়ে বের হচ্ছিল, তখনই রাহেলার দিকে প্রশ্ন নিক্ষেপ করে আরহাম বলল, বাড়িটা এত নিশ্চুপ লাগছে কেন? সবাই কোথায় রাহেলা? ভাইজান বড় সাহেব আর বড় মেম সাহেব তো আজকাই গ্রামার বাড়ি গেছে, কি জান একটা কামে, কালকে ফিরবে। আর আরিয়ান ভাইজান তো হাসপাতালে কামে, আজকাই হাসপাতালেই থাকবো। বড় ভাবির ওপরে আইছে। আমি এখন যাই কেমন? দেরি হইয়া যাইতেছে, বাসায় যাইতে হইব। রাহেলা কথাটি বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আরহামও সেদিকে পাত্তা না দিয়ে উপরের দিকে এগিয়ে গেল। উপরের দিকে একদম অন্ধকার হয়ে রয়েছে। এই অন্ধকারের উৎস কোথায়? আরহাম আরেকটু এগিয়ে যেতেই বুঝতে পারল সমস্ত ঘরেই অন্ধকার। ছাদে এসে সে এক মুহূর্তের জন্য চোখ আটকে গেল ছাদে থাকা গোলাপি তাঁতের শাড়ি পরা রমণীর দিকে। সে ডিভানে বসে গোলাপের পাপড়িতে পা ভিজিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় তার মায়াবী মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে। এক আলাদা উজ্জ্বলতা উকি দিচ্ছে সেই মুখশ্রীতে। সে আর কেউ নয়, আরহামের একমাত্র স্ত্রী, তার প্রেয়সী মেহবিন। আরহামের উপস্থিতি টের পেয়ে মেহবিন পিছনে ঘুরে দেখে আরহাম দাঁড়িয়ে আছে একদম ফর্মাল ড্রেস আপে, চুলগুলো কপালে কেমন লেপ্টে রয়েছে। মেহবিন তার বরকে দেখে মুচকি হাসে। আরহাম বুকে হাত দিয়ে দেয়। মেহবিনের একটা হাসি যেন যথেষ্ট তার বুকটা ক্ষতবিক্ষত করে দেওয়ার জন্য। আরহামের নজর আরেকটু ভালো করে পুরো ছাদের দিকে যেতে সে দেখতে পায় ছাদের একদম কর্নারে একটি ছোট্ট রুম আছে, যে রুমটাকে একদম গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। তার মাঝখানে বেড়ে ছোট্ট করে লেখা আছে মেহরাম ফর এভার। আরহাম নিজের অজান্তেই স্মিত হাসে। মেহবিনের দিকে এগিয়ে এসে বলে, হঠাৎ এসব আয়োজন কিসের জন্য? মেহবিন পরপর ঘন শ্বাস ফেলে। বুকটা কেঁপে উঠছে বারবার। সে যা বলতে চাইছিল আরহামকে তা কেন যেন মুখ দিয়ে বের হচ্ছে না। কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। এইদিকে আরহাম মেহবিনের দিকে অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। মেহবিন তাকে ঠিক কী বলতে চায়। কিছুক্ষণ চুপ থেকে মেহবিন কিছুটা সাহস সঞ্চয় করে আলতো সুরে বলে, আপনি কি বলছেন না আরহাম সাহেব, আমার মনে ঠিক কি চলছে? আরহাম ভ্রু কুঁচকে বলে, না বলে কিভাবে বুঝবো? মেহবিন এবার স্পষ্ট গলাতেই বলল, আপনার মনে একটা ভুল ধারণা জন্ম নিয়েছে আরহাম সাহেব, তা এইবার ভেঙে দেওয়ার সময় হয়েছে। দেখুন, আমি এত কিছু গুছিয়ে বলতে পারি না আপনার মতো। শুধু একটা কথাই বলবো, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার অজান্তেই আমার মনের গহীনে জায়গা করে নিয়েছেন। মেহবিন কথাটি বলেই সেই ফুলসজ্জিত রুমে চলে গেল। বুকটা ভয়ে ধরফর করছে তার। আরহাম কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে যা শুনল তা কি আদৌ সত্যি ছিল, নাকি সে কোনো ভ্রমে রয়েছে? অবশেষে তার প্রেয়সীও তাকে ভালোবেসে ফেলল। কথাটি ভেবেই আনমনে হাসে আরহাম। এগিয়ে যায় সেই ফুলসজ্জিত রুমের দিকে। রুমে কোনো প্রকার লাইটের আলো নেই, শুধু চারিদিকে ক্যান্ডেলের আলো। সেই আলোতে আরহাম স্পষ্ট দেখতে পাচ্ছে মেহবিনের লজ্জামাখা মুখশ্রী। আরহাম এক পা দুপা করে এগিয়ে মেহবিনের ললাটে ধরে বলল, সব বুঝলাম, কিন্তু হঠাৎ বাসরাতের মতো রুম সাজানো মানেটা কি? মেহবিন নিশ্চুপ। লোকটা কি বুঝেও এখন না বুঝে থাকবে, নাকি মেহবিন কি নিজ থেকে তাকে বলবে নাকি? মেহবিনের রাগ হলো, যাকে বলে প্রবল বেগে রাগ। আমি জানি না। কথাটি বলে মেহবিন চলে যেতে নিলে তাতে বাদ সাধে আরহাম। মেহবিনের হাত টেনে নিজের কাছে এনে মেহবিনের কানে নেশাক্ত গলায় বলে, আমাকে পাগল করে তুমি কোথায় যাচ্ছ প্রেয়সী? নিজে থেকে কাছে আসতে চাইছ, আমি কি করে ছেড়ে দেই বলো? আজকে তুমি তোমার আরহাম সাহেবের ভালোবাসা কতটা গভীর তা হারে হারে টের পাবে। আরহামের নেশাক্ত গলায় বলা কথাটি যেন মেহবিনের বুক ভেদ করে হৃদয়ে গিয়ে লাগলো। সারা শরীরটা অদ্ভুতভাবে কেঁপে উঠছে। আরহাম
পাজা কোলে তুলে নেয়, তার প্রেয়সীকে এগিয়ে নিয়ে যায় বিছানার দিকে। বিছানায় আলতো করে শুয়ে দেয় মেহবিনকে। বদ্ধ রুমে দুই নরনারীর শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে শুধু। দুজনের হৃদয় আজ একসাথে কম্পিত হচ্ছে। আরহাম মেহবিনের ললাটে ধরে কপালে চুমু খায়। মেহবিনের হাতগুলো নিজের হাতের আয়ত্তে নিয়ে গেল। মেহবিন চোখজোড়া আবেশে বন্ধ করে নিল, কেননা আজ সে তার স্বামীকে বাধা দেবে না, নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করবে তার স্বামীর কাছে। আরহাম গভীর ভালোবাসার স্পর্শে মেহবিনকে মত্ত রাখল, উজাড় করে দিল তার বুকে জমানো সমস্ত প্রেমকে। মিউজিক বক্সে আলতো করে বেজে চলছে। ঘাড়ে কারো উষ্ণ স্পর্শ পেতেই কেঁপে ওঠে মেহবিন। আড়মোড়া হয়ে অপর পাশে ঘুমিয়ে পড়ে, তবুও সেই স্পর্শ প্রখর হয়ে চলেছে সময়ের সাথে। মেহবিন চাইলেও ঘুমাতে পারে না, ছটফট হয়ে উঠে পড়ে। আরহাম তা দেখে বাঁকা হাসে। মেহবিন বিরক্ত নিয়ে বলল, আপনি বারবার ডিস্টার্ব করছেন কেন? আরহাম সাহেব, রাতে তো ঘুমাতে পারিনি, এখনই কি ঘুমাতে পারবো না? কেন গো, রাতে কি এমন হয়েছিল যে তুমি ঘুমাতে পারলে না? আরহামের বেশরম মার্কা কথা শুনে মেহবিনের নাক পুনরায় লাল আকার ধারণ করলো। রাতের কথা মনে পড়তেই লজ্জায় কুকড়ে উঠে সে। মাঝে মাঝে তার মনে প্রশ্ন উকি দিয়ে বসে, এত ভালোবাসা, এত প্রেম আরহাম সাহেব কোথায় লুকিয়ে রেখেছিলেন এতদিন? মেহবিন কথাটি ভেবে আরেক দফা লজ্জা পায়। তা দেখে ক্ষীণ হাসলো আরহাম। মেহবিনের কাছে গিয়ে মেহবিনের গলায় ঠোঁট ছুঁয়ে কণ্ঠে মাদকতা এনে বলল, ম্যাডাম, ফ্রেশ হয়ে আসুন। আর হ্যাঁ, একটা শাড়ি পরে আসবেন। গোসল সেরে যখন ভেজে চলে আপনি শাড়ি পরে আমার সামনে দাঁড়াবেন, তখন কিছুক্ষণ প্রাণ ছুড়িয়ে দেখব। মেহবিন নুয়ে পড়ল লজ্জায়। তা দেখে আরহাম আবারও বলল, দ্রুত পা চালিয়ে যান। আপনি এখন যে অবস্থাতে আছেন তাতে আমার পক্ষে নিজেকে নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়েছে। আমি কিন্তু অত ভালো নই। আরহামের কথা শুনে নিজের দিকে চোখ গেল মেহবিনের। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে আরহামকে অসভ্য উপাধি দিয়ে দ্রুত পা বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। মেহবিনের চুল বেশ বড় না হলেও বেশ ঘন, পিঠ ছুঁই ছুঁই করে সেই চুলগুলো। আরহাম মেহবিনকে বেরোতে দেখে কিছুক্ষণ নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার প্রেয়সীর দিকে। অন্য দিনের তুলনায় আজকে তার প্রেয়সীকে একটু বেশি স্নিগ্ধ দেখাচ্ছে। আরহাম এগিয়ে গেল। মেহবিন সবুজ রঙের শাড়ি পরে সাদা তোয়ালে দিয়ে চুল মোছার প্রয়াস করছিল। আরহাম তাতে বিঘ্ন ঘটালো। অত্যন্ত নিবিড় শান্ত গলায় প্রশ্ন ছুড়ে বলল, আমি মুছে দিই মেহবিন, তুমি বসে থাকো। আরহামের শীতল কণ্ঠে বলা অনুরোধের নাকচ করার সাধ্যি কি আদৌ মেহবিনের আছে? সে চুপচাপ বসে পড়ে শান্তভাবে। আরহাম পরম যত্নে আয়নার দিকে তাকিয়ে তার প্রেয়সীকে চুল মুছে দিতে থাকে। শাড়ি পরে বিছানার কোণে বসে আছে ফারিয়া, নাক ফুলিয়ে কাঁদছে। কান্না তার থামছেই না। আজকে তাকে পাত্রপক্ষ দেখতে আসবে, একেবারে নাকি আংটি পরিয়ে চলে যাবে। কথাটি শোনার পর থেকে ফারিয়ার মাথা কাজ করছে না। ইচ্ছে করছে আরিয়ানের কাছে ছুটে চলে যেতে এবং শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, ডক্টর সাহেব শুনছেন, আমি আপনাকে বড্ড ভালোবাসি। আমার জন্য আপনার কি কোনো ফিলিংস নেই? থাকলে বলুন, আমার যে প্রচন্ড কষ্ট হচ্ছে, অন্য কাউকে কিভাবে বিয়ে করব আমি? আফসোস ফারিয়া চাইলেও বলতে পারছে না। ভেতরের কষ্ট তাকে ভেতরে চেপে রাখতে হচ্ছে। সে কি দম বন্ধ করা কষ্ট। এই কষ্টের তো শুরু কেবলমাত্র। এই মরণবাধী কষ্ট বোধহয় তাকে আজীবন সহ্য করে যেতে হবে। দরজার ওপাশ থেকে দরজায় কড়া নাড়ল ফারিয়ার মা। অস্থিরতার সুরে বললেন, কি রে ফারিয়া, আর কত দূর বলতো? এইবার তো আয় মা, পাত্রপক্ষ তো চলে এসেছে। পাত্রপক্ষ চলে এসেছে শুনে বুকটা ধক করে উঠল ফারিয়ার। কোনো রকম পা চালিয়ে দরজা খুলল। মেয়েকে দেখে খুশি হয়ে ফারিয়ার মা ফারিয়ার থুতনি ধরে বললেন, বাহ, আমার মেয়েকে লাল শাড়িতে তো বেশ মানিয়েছে, কারণ নজর না লাগে, মাশাআল্লাহ। ফারিয়া শুকনো হাসল। ড্রয়িং রুম থেকে ফারিয়ার বাবা উঁচু গলায় হাত ছেড়ে বললেন, কই গো ফারিয়ার মা, মেয়েকে নিয়ে আসো। ফারিয়ার মা ফারিয়াকে নিয়ে আসলেন।
ফারিয়া এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারিয়াকে ছেলের পাশে বসানো হলো। ফারিয়া খানিকটা দূরত্ব বজায় রেখে বসে আছে। ছেলেটা বারবার ফারিয়ার কাছে আসার চেষ্টা করছে। বরাবরই ফারিয়া মাথা নিচু করে সরে যাচ্ছে। ছেলেটাকে তার চরম অসভ্য মনে হচ্ছে। এখনো ছেলেটাকে সে এক পলকের জন্য দেখেনি। আমার দেবর ওরফে আমার বেস্ট ফ্রেন্ডের জন্য কিন্তু ফারিয়াকে আমার বেশ পছন্দ হয়েছে। পরিচিত কারো গলা পেয়ে চমকে যায় ফারিয়া। উঁচু হয়ে দেখতে পায় সামনের সোফায় মেহবিন, আরহাম এবং আরহামের বাবা মা। এই মুহূর্তে তাদের দেখে বেশ অবাক হয় ফারিয়া, যেন সে তাদের আশাই করেনি। তখনই কেউ ফিসফিস করে বলে, আমার সুখে এতটা কাতর হয়ে গিয়েছিলে যে আমার বাড়ির লোকদের দিকে তাকালেও না, আমাকেও দেখার প্রয়োজন বোধ করেনি। ফারিয়া আরিয়ানের দিকে অবাক পানে তাকায়। আরিয়ান এইবার সবার অগোচরে ফারিয়ার কোমর জড়িয়ে ঠান্ডা গলায় বলে, কি ভেবেছিলেন এই আরিয়ান হাসান তালুকদার তার ভালোবাসাকে এত সহজে ছেড়ে দেবে? ম্যাডাম, এত সহজ নয়। একবার যখন আপনি নিজের মায়ায় আরিয়ান হাসান তালুকদারকে জড়িয়ে ফেলেছেন, সেই মায়ার জাল থেকে আপনি চাইলেও নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। তাহলে আমাকে ইচ্ছে করে কষ্ট দিয়েছেন, তাই না? অভিমানের সুরে ফারিয়া কথাটি বলে। আরিয়ান বাঁকা হেসে বলে, সারপ্রাইজ দেওয়ার জন্য একটু কষ্ট দিতে হয়েছে, বুঝলে মিস? ফারিয়াও সকলের অগোচরে আরিয়ানের কলার চেপে দাঁতে দাঁত চেপে বলল, একটু কষ্ট? জানেন কতটা কষ্ট পেয়েছি আমি? ওকে, বিয়েটা জাস্ট হোক, তখন আমিও বুঝে দেব। শাস্তির জন্য রেডি হন মিস্টার আরিয়ান হাসান তালুকদার। আরিয়ানও দুষ্ট হেসে বলে, ঠিক আছে, আমিও প্রস্তুত হব মিসেস আরিয়ান হাসান তালুকদার। ফারিয়া হেসে ফেলল। অতঃপর আরিয়ান ফারিয়াকে আংটি পরিয়ে দিল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলল। পূর্ণতা পেল আরেকটি ভালোবাসা। সুখে শান্তিতে বেশ আনন্দের সাথেই পার হচ্ছে মেহবিন এবং আরহামের সুখের সংসার। অব্র এবং মায়রার সাথেও তারা আস্তে আস্তে করে মিশে যাচ্ছে পুরনো অতীত ভুলে। একদিন আরহাম তার অফিসে বসে কাজ করছিল। তখনই তার ফোন বেজে ওঠে। সে ফোন রিসিভ করে শুনতে পায় ফোনের ওপাশ থেকে মেহবিন নিঃশব্দে কাঁদছে। সঙ্গে সঙ্গে আরহামের বুক মোচড় দিয়ে ওঠে। আরহাম দুশ্চিন্তার গলায় বলে, মেহবিন, কি হয়েছে আমাকে বলো। ফোনের ওপাশ থেকে মেহবিন নিশ্চুপ। আরহামের ভেতরে ভয় ঢুকে যায়। সে আর কিছু না ভেবে নিজের ব্লেজার হাতে নিয়ে এক মুহূর্ত দেরি করে না, ছুটে যায় নিজের বাসার উদ্দেশ্যে। বাসায় এসে দ্রুত নিজের রুমে এসে দেখে মেহবিন খাটের কিনারে বসে হাতে কিছু রিপোর্ট নিয়ে চুপচাপ নিজের চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। আরহাম মেহবিনের কাছে গিয়ে মেহবিনের হাত ধরে করুণ গলায় বলে, মেহবিন, কি হয়েছে আমাকে একবার বলো। কেউ কিছু বলেছে? কাঁদছো কেন? আমাকে খুলে বলো। মেহবিন আরহামের দিকে রিপোর্টটা এগিয়ে দেয়। আরহাম খুলে দেখে কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। রিপোর্টে স্পষ্টভাবে জ্বলজ্বল করছে মেহবিন মা হতে চলেছে। আরহাম মেহবিনের দিকে তাকাতেই মেহবিন ভেজা গলায় বলে, আমি আমি আবারও মা হতে চলেছি আরহাম সাহেব। আমাদের ভালোবাসার প্রতীক পৃথিবীতে আসতে চলেছে। সঙ্গে সঙ্গে আরহাম মেহবিনকে জড়িয়ে ধরে। দুজনেই আজ নীরবে কাঁদছে, সুখের কান্না। দুজনের মুখেই আজ যেন কোনো ভাষা নেই। সময় স্রোতের ন্যায়, সে কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। হাসি, কান্না, সুখ দুঃখে পার হয়ে গেল মেহবিন এবং আরহামের সংসার জীবনের 6টি বছর। এই 6 বছরে অনেক কিছু বদলেও গেল। মেহবিনের প্রতি আরহামের অসীম ভালোবাসা আগের থেকেও দ্বিগুণভাবে বেড়ে চলেছে। গাড়ির হর্নের শব্দে মেহবিন বুঝতে পারে এতক্ষণ আরহাম চলে এসেছে অফিস থেকে। আরহাম গাড়ি থেকে বেরিয়ে অফিসের ফাইল দেখতে দেখতে বাড়ির দিকে এগিয়ে আসে। আরহাম এখন আগের থেকেও বেশি ব্যস্ত হয়ে পড়েছে, হওয়াটাই স্বাভাবিক। সে এত বছরে নিজের প্রচেষ্টায় নিজের স্বপ্নের কোম্পানি তৈরি করতে সক্ষম হয়েছে। শহরে সবাই তাকে এখন এক নামে চেনে। আরহাম বাসায় ঢুকতে তার 5 বছরের ছেলে আরভিন দৌড়ে আসে। আরহাম তার ছেলেকে কোলে নিয়ে বলল, আমার ছেলেটা বুঝে আমায় মিস করছিল। ড্যাড, অনেক। বাট তার আগে একটা নিউজ আছে। কি নিউজ? আমি আজকে ক্লাসে টপ করেছি। তুমি বলেছিলে টপ করলে তুমি ফ্রাইডেতে আমার সাথে সারাদিন ক্রিকেট খেলবে, প্রমিস করেছিলে কিন্তু।
আরহাম তার ছেলের কপালে চুমু খেয়ে বলে, আমার প্রিন্স আমার কথা রেখেছে, এখন তো আমাকেও আমার কথা রাখতে হবে, তাই না? ডোন্ট ওয়ারি, তোমার ড্যাড তার প্রমিস রাখবে। আরভিন আরহামের গলা জড়িয়ে ধরে বলে, রিয়েলি ড্যাড, আই লাভ ইউ জাস্ট। আরভিন, তোমার চাচু ফোন করেছে। সত্যি মাম্মাম? মেহবিন কথাটি বলে আরভিনের হাতে ফোন ধরিয়ে দেয়। আরিয়ান ফোন করেছে শুনে আরভিন দ্রুত কোল থেকে নেমে ফোন নিয়ে দ্রুত উপরে চলে যায়। চাচুর কাছে সে এখন আবদারের ছুরি নিয়ে বসবে। আরিয়ান বর্তমানে তার কাজের সূত্রে অস্ট্রেলিয়ায় 3 মাসের জন্য গিয়েছে। ফারিয়াও আরিয়ানের সাথে গিয়েছে। তাদের দুজনের ঘর আলো করে মেয়ে এসেছে, যার বয়স এখন 1 বছর, নাম আলো। আরভিনের সব আবদার তো তার ড্যাড এবং তার চাচুর কাছেই। শুধু তাই নয়, অব্রের কাছেও সে আবদারের ছুরি নিয়ে বসে। আরভিন সকলের নয়নের মণি। এই সব কিছু দেখে মেহবিন একদিন আরহামকে উদ্দেশ্য করে বলেই ফেলেছিল, আরহাম সাহেব, আপনার 3 ভাইয়ের অতি আদরের আমার ছেলেটা আবার যেন বাদর না হয়ে যায়। আরভান চলে যেতেই আরহাম মেহবিনের কোমর জড়িয়ে ধরে আদরের গলায় বলে, ইচ্ছা করে ছেলেকে ফোন ধরিয়ে দিলে, তাই না? যেন আমার আদর পেতে পারো। আসলে ছেলেকে দেখে আজকাল তুমি জেলেসি হচ্ছে প্রেসে। ইটস নট গুড। মেহবিন আরহামের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, হয়েছে, আপনার কথা শেষ। কি শুরু করেছেন? বাবা মা বাহিরে গিয়েছেন, এসে দেখলে কি ভাববে? আরহাম কথার জবাব দেয় না, বরং মেহবিনের দিকে আর একটু ঝুঁকে যেতেই মেহবিন আরহামের ঠোঁটে হাত দিয়ে কিছুটা গম্ভীর সুরে বলে, আপনি কি জানেন আরহাম সাহেব, আপনি দিনের পর দিন অসভ্যের কাতারে নাম লেখাচ্ছেন। আরহাম স্মিত হেসে শীতল গলায় জবাব দিল, নিজের বউয়ের সাথে রোমান্স করাটা যদি অসভ্যতামি হয়, তাহলে আমি তা বারবার করতে রাজি। মেহবিন হেসে ফেলে। আরহামও আরেক দফা হাসে। তখনই ফোন বেজে ওঠে মেহবিনের। মেহবিন ফোন রিসিভ করে এমন কিছু যা শোনে তাতে মুহূর্তেই তার মনটা ভালো হয়ে যায়। সে সময় নষ্ট না করে দ্রুত আরহামকে বলে তাকে এবং আরভিনকে নিয়ে অব্রের বাড়িতে নিয়ে যেতে। অব্র মায়রাকে পরম আনন্দে জড়িয়ে ধরে রেখেছে। সে আজ প্রচণ্ড পরিমাণে খুশি হওয়ারই কথা, কেননা মায়রা আবারও কনসিভ করেছে। মায়রা স্থির হয়ে বসে আছে, তার মুখে কোনো খুশির ঝলকের দেখা নেই। অব্র মায়রার মুখ দেখে বলল, তুমি কি এখনো একটু হাসবে না মাইরা? মায়রা জবাব দেয় না, চুপ হয়ে বসে থাকে। অব্র দীর্ঘশ্বাস ফেলে। সে জানে মায়রা এত বড় খুশির সংবাদ পেয়েও চুপ হয়ে থাকবে, হওয়াটাই স্বাভাবিক। আজকের দিনে প্রতি বছরই মায়রার মুখের হাসি উধাও হয়ে যায়। আজকে তাদের প্রথম সন্তানের জন্মদিন। অব্র এবং মায়রার ঘর আলো করে তাদের ছোট্ট মেয়ে জন্ম নিয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই বাচ্চা মেয়েটি অব্রদের বাসা থেকে 6 মাস বয়সে চুরি হয়ে যায়। অব্র অনেক চেষ্টা করেও তাদের মেয়ের কোনো খবর পায়নি। আজ প্রায় 6 বছর হয়ে গেল, তবু সেই ক্ষতটি অব্র এবং মায়রা দুজনেই বয়ে চলেছে। আজ তাদের মেয়ের জন্মদিন ছিল। আজকে তারা জানতে পারল তাদের মাঝে নতুন অতিথি আসতে চলেছে। আরভিন, মেহবিন এবং আরহাম অর্ভের রুমে আসলো। আরভিন এসেই অব্র পাপাই বলে অব্রের কোলে বসে পড়ল। আরভিনকে দেখে অব্র আরভিনকে জড়িয়ে ধরল। আরভিন অব্রের পরম আদরের। মায়রাও আরভিনকে অনেক ভালোবাসে। আরভিনের মাঝেই যেন তারা তাদের সন্তান হারানোর কষ্টটা কিছু হলেও ভুলতে পারে। মেহবিন আরভিনের মাথায় হাত বুলিয়ে বলে, বাবা, তুমি আপাতত বাইরে গিয়ে খেলা করো। আরভিন বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মাম্মাম। আরভিন বাইরে চলে যেতেই মেহবিন মায়রার কাছে এসে বলল, মায়েরা আপু, এইবার একটু স্বাভাবিক হও, এত বড় খুশির সংবাদ পেলে। মায়রা অনুতাপের গলায় বলে, কিভাবে স্বাভাবিক হব মেবি? তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা অপরাধ বোধে রয়েছে। শুধু মনে হয় আমাদের মেয়েটা হয়তো আমাদের করা পাপের জন্যই আজ আমাদের সাথে নেই। মায়রার কথা শুনে অব্র মাথা নিচু করে বলে, মায়েরা তো ঠিকই বলেছে, আমাদের পাপের শাস্তি আমরা হয়তো আজীবনে পেয়ে যাব। যেমন আমার মাটাও শেষ বয়সে কতটা যন্ত্রণা নিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল, আমরা আমাদের মেয়েকেও হারিয়ে ফেললাম। আরহাম অব্রের কাঁধে হাত দিয়ে বলে, অনেক সময় মানুষ পরিস্থিতির শিকার হয়ে অনেক ভুল অনেক অন্যায় করে ফেলে, কিন্তু সে পুরনো করা অন্যায়ের কথা ভেবে জীবনটাকে থমকে রাখা কি ঠিক? অব্র অব্র সুদীর্ঘ শ্বাস ফেলে।
মায়রা আবারও মেহবিনকে বলে, যে যাই বলুক, আমি তো জানি আমার জন্য আমার আমার বাবা তোমার ক্ষতি করতে চেয়েছিল। আমি তোমাকে পথের কাঁটা মনে করতাম বলে আমার বাবা তোমার সন্তানকে কেড়ে নিয়েছিল। তোমার কষ্টটা আজ আমি এই 6 বছরে খুব ভালো করেই বুঝতে পেরেছি। তাছাড়া আমি এবং অব্র তো কম অন্যায় করিনি। মায়রা কথাটি বলেই কেঁদে দিল। মেহবিন মায়রার হাত ধরে কান্নার সুরে বলে, নিজেকে সামলাও মায়েরা আপু। অতীতকে পিছনে ফেলে জীবনে এগিয়ে যেতে হবে আমাদের। অতীত শুধু আমাদেরকে কষ্টই দেয়। অতীতকে আঁকড়ে ধরে থাকা মানে নিজের জীবনের কালো অধ্যায়কে নতুনভাবে আগমন করা। তাই বলছি মায়াপু, মহান আল্লাহ তাআলা তোমাদের আরেকটি সুযোগ দিয়েছে, নতুনভাবে সব শুরু করো। মায়রা মেহবিনের কথা মনোযোগ সহকারে শোনে। মেহবিনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। রাত প্রায় 2টা বাজে। আরহাম এখনো অফিস থেকে ফেরেনি। আরবিন তার দাদু এবং দিদার ঘরে ঘুমিয়ে পড়েছে। মেহবিন আরহামের জন্য টেবিলে খাবার রেখে টেবিলেই আরহামের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ নিজেকে হাওয়ায় ভাসতে দেখে নিজের আখিজোড়া খুলে মেহবিন নিজেকে আরহামের কোলে আবিষ্কার করে। মেহবিন চিৎকার করতে নিলে আরহাম মেহবিনের ঠোঁটে আঙুল দিয়ে বলে, ডোন্ট শাউট। আরহাম মেহবিনকে কোলে নিয়ে উপরের রুমে নিয়ে যায়। অতঃপর সাদা কিছুটা লালের মধ্যে একটি কাতান শাড়ি নিয়ে আসে। মেহবিন শাড়িটির দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে। অসম্ভব সুন্দর কাতান শাড়িটি। মেহবিন শাড়িটি নিয়ে চেঞ্জিং রুমে চলে যেতে নিলে আরহাম তাকে বাধা দিয়ে বলে, হুম, আজকে আমি আমার প্রিয়সীকে নিজ হাতে সাজাবো। কথাটি বলে আরহাম নিজে মেহবিনকে শাড়ি পরিয়ে দেয়। অতঃপর নিজ হাতে মেহবিনকে সাজিয়ে দেয়, একদম ছবির মতো। সাজানোর পর আরহাম কিছুক্ষণ তার প্রেয়সীর দিকে মুগ্ধপানে তাকিয়ে থাকে। লাল টকটকে শাড়িতে মেহবিনকে আজ নববধূর মতো লাগছে। চিকন ঠোঁটজোড়া গোলাপি আকার ধারণ রয়েছে। ফর্সা মুখটাও রক্তিম হয়ে রয়েছে। লজ্জার ছাপ রয়েছে তাতে। আরহাম কিছুক্ষণ চেয়ে থেকে আনমনে বলে, প্রিয়সী, তোমাকে হাজারবার দেখলেও আমার চোখের তৃষ্ণা নিবারণ হবে না। এতটা অদ্ভুত সুন্দর তুমি। অতঃপর মেহবিনকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে। মেহবিন বুঝতে পারছে না আরহাম হঠাৎ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। গাড়িতে মেহবিন লক্ষ্য করে দেখলো বাতাসে তার বরের চুলগুলো সামান্য উঠছে। আরহামের উজ্জ্বল ফর্সা মুখে চমৎকার হাসি বিরাজমান। আরহাম আগের থেকেও সুদর্শন হয়ে উঠেছে। আরহাম নিজের গাড়ি থামিয়ে দেয়। প্রথমে আরহাম এবং অতঃপর মেহবিন গাড়ি থেকে বেরিয়ে পড়ে। গাড়ি থেকে বেরিয়ে মেহবিন অবাকের শীর্ষে পৌঁছে যায়। সামনে থাকা পুকুরের দিকে তার চোখ আটকে যায়। সামনে রয়েছে পদ্ম ফুলে ভরপুর পুকুর। চারিদিকের অন্ধকারকে আলোকিত করে জোনাকি পোকা উড়ে চলেছে। এত সুন্দর মনোরম দৃশ্য দেখে মেহবিন আবেগাপ্লুত হয়ে আরহামকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আরহাম সাহেব, এত সুন্দর জায়গা আমাকে নিয়ে আসার জন্য। আরহাম মুচকি হেসে বলে, তোমার পছন্দ হয়েছে প্রিয়সী? একদম। এইবার আরহাম পুকুরের দিকে এগিয়ে যায়। পুকুরের থেকে পদ্ম ফুল নিয়ে এসে মেহবিনের কাছে এসে আবদারের সুরে বলে, প্রিয়সী, আজ তোমার ঘন কালো চুলগুলোকে ছেড়ে দাও, আমি তাতে পদ্ম ফুল গুজে দেব। মেহবিন উত্তরের অপেক্ষা করল না আরহাম নিজে মেহবিনের চুলগুলো খুলে দিয়ে মেহবিনের কানে পরম যত্নে ফুল গুজে দিয়ে মেহবিনকে পুনরায় কোলে নিয়ে একটি বেঞ্চে বসে পড়ে। অতঃপর পেন্টিং খাতায় রং তুলি দিয়ে আরহাম নিজের নিখুঁত শিল্পীর হাত দিয়ে নিজের প্রেয়সীর ছবি এঁকে ফেলল। পদ্ম ফুলে লাল টুকটুকে শাড়ি পরিহিতা মেহবিন। মেহবিন আরহামের বুকে মাথা গুজে বলে, এত ভালোবাসেন কেন আরহাম সাহেব? জানেন, মাঝে মাঝে খুব ভয় করে। মনে হয় এই ভালোবাসা আমি হয়তো হারিয়ে ফেলবো। আমাকে কখনো ভুলে যাবেন না তো? আরহাম অত্যন্ত শীতল গলায় জবাব দেয়, তোমাকে কি করে বলবো প্রিয়সী? তোমাকে ভুলে যাওয়া মানে তো নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া। তুমি আমার মনে ঠিক কোথায় আছো জানো? তুমি আছো মনের গহীনে। মনের অত্যন্ত গহীনে যার বসবাস, তাকে ভুলে যাওয়া সম্ভব নয় জন্মে। ভালোবাসি প্রিয়সী। ভালোবাসি আরহাম সাহেব। ধন্যবাদ আরহাম সাহেব আমার জীবনে আসার জন্য, আমার অন্ধকার জীবনে এক মুঠো ভালোবাসার রং নিয়ে এসে রঙিন করে তোলার জন্য। আরহাম শক্ত করে তার প্রেয়সীকে জড়িয়ে ধরে আনমনে গাইতে থাকে, তুমি মানুষ
নাকি পরি নাকি স্বর্গে ফোটা খলি তোমায় নিয়ে এখন আমি ভেবে না পাই কি করি তোমায় নিয়ে এখন আমি ভেবে না পাই কি করি তুমি মানুষ নাকি পড়ি নাকি স্বর্গে ফুটা খলি। আরহাম এবং মেহবিন সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিক, এটাই কাম্য।